স্পেশাল ফিলিংসগুলো সরাসরি স্পেশাল মানুষটাকেই বলব আন্টি। আপনার মেয়ে আমার জন্য স্পেশাল একজন, খুব স্পেশাল। সালমা বেগমের হৃদয় সিক্ত হয়ে এলো। রাগিবের প্রতি স্নেহসূচক চাহনিতে চাইলেন তিনি। মনে অনুভব করলেন প্রশান্তি। তার মেয়ে যে ভীষণ ভাগ্যবতী হবে তা উপলব্ধি করতে পারলেন সালমা বেগম। উপরন্তু এই ভেবেও স্বস্তি অনুভব করলেন যে সাবিহার ভাগ্য অন্তত তার মতো হবে না। মেয়েটা রাগিবের সাথে সুখে থাকবে এবং তিনি নিশ্চিত রাগিব সত্য বলছে। রাগিবের এই সত্যতা তার আখি যুগলে জলজল করে ভেসে উঠছে। সালমা বেগম উঠে দাঁড়িয়ে রাগিবের সম্মুখ প্রান্তে এলেন। রাগিবের মাথায় স্নেহের পরশ বুলিয়ে সিক্ত কণ্ঠে বললেন, আমি সবসময় চাই আমার ছেলেমেয়ে দুটো ভালো থাকুক, সুখে থাকুক। এতে কোনো সন্দেহ নেই যে সাবিহা তোমার সাথে খুব সুখে থাকবে রাগিব, কিন্তু তোমাদের ভাগ্যে কি আছে জানি না। তবে খুব ভালো যে কিছু নেই, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। সালমা বেগম কি সম্পর্কে কথা বলছেন তা বুঝতে সময় নিল না রাগিব। টুলটি পিছিয়ে সেখান হতে উঠে দাঁড়াল সে। সালমা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে অভয় দিয়ে বলল, আমি জানি আপনি কী নিয়ে কথা বলছেন আন্টি, একদম চিন্তা করবেন না এ বিষয়ে। নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আপনি নয় আঙ্কেলের সাথে কথা বলে দেখুন। সালমা বেগম কিছু বলতে চাইলেন, কিন্তু এর পূর্বেই এক প্রকার দৌড়াতে দৌড়াতে গেস্ট হাউসে প্রবেশ করল এক সার্ভেন্ট। দৌড়ানোর ফলে হাঁপিয়ে ওঠা স্বরে বলল, তাকে খুঁজছে আফসার। এ মুহূর্তে আফসার সাহেবের ফেরার কথা শুনে খানিক ভীত এবং অপ্রস্তুত হয়ে পড়লেন সালমা বেগম। তৎক্ষণাৎ রাগিবের হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কোনো প্রকার কথা ছাড়াই বেরিয়ে পড়লেন তিনি। সালমা বেগমের এরূপ অপ্রস্তুত এবং ভীত রূপ দেখে রাগিব মনে মনে ভীষণ আফসোস প্রকাশ করল। খানিক সময় হেলদোল ছাড়াই দাঁড়িয়ে রইল সে। অতপর বড় বড় পা ফেলে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ল সে। কল লাগাল অ্যান্ড্রুকে। ক্লান্ত শরীর নিয়ে কপালে হাত ঠেকিয়ে বদ্ধ নেত্রপল্লব নিয়ে শুয়ে আছেন আফসার সাহেব। সালমা বেগম এক কাপ চা নিয়ে প্রবেশ করলেন রুমে। তার উপস্থিতি টের পেয়ে আফসার সাহেব চোখজোড়া মেলে চাইলেন। ধীরে সুস্থে শোয়া হতে আধশোয়াভাবে বসে সালমা বেগমের নিকট হতে চায়ের কাপটি নিলেন। সাথে সাথেই গরম চায়ে প্রথম চুমুকটি দিয়ে শীতল কণ্ঠে বললেন, আর দুদিন বাদে সাবিহার বিয়ে, ওকে জানিয়ে দিও। আফসার সাহেবের সাধারণ তবে তীক্ষ্ণ কথাগুলো সালমা বেগমের কানে ঝংকার তুলল। সাবিহার বিয়ে, তাও কিনা দুদিন বাদে? এজন্য কিছুতেই বিশ্বাস করতে পারছেন না সালমা বেগম। বিস্ময়ে হতভম্ব হয়ে কিয়ৎক্ষণ আফসার সাহেবের পানে চেয়ে রইলেন তিনি। খানিক বাদে বিচলিত গলায় বললেন, বিয়ে তো আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল, তাই না? তো হঠাৎ এত দ্রুত কেন? আফসার সাহেব চায়ের কাপটি রাখলেন। শীতল চাহনিতে সালমা বেগমের পানে চেয়ে ভারী গলায় বললেন, কিছু কারণে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তোমার দায়িত্ব যতটুকু ততটুকুই পালন করো। বেশি প্রশ্ন আমার পছন্দ না। আফসার সাহেবের এমন একগুঁইমিমূলক কথায় সালমা বেগম তড়িতেই সিদ্ধান্ত নিলেন রাগিব ও সাবিহার ব্যাপারে আফসার সাহেবকে সব বলবেন। এই প্রস্তুতি নিয়েই তিনি জবান খুললেন, কিন্তু কণ্ঠ হতে কোনো প্রকার শব্দ নিঃসৃত হতে না হতে আফসার সাহেবের জরুরি কল এল। তিনি কাল বিলম্ব না করে কল উঠিয়ে দ্রুত রুম হতে বেরিয়ে গেলেন। সালমা বেগম সেদিকে নির্বাক ও ব্যর্থ চাহিনিতে চেয়ে রইলেন। সেই রাতে আফসার সাহেব বাড়িতে ফিরলেন না। ফলস্বরূপ রাগিব ও সাবিহার ব্যাপারে কিছুই বলতে পারলেন না সালমা বেগম। আফসার সাহেবের নির্দেশানুসারে অনিচ্ছা সত্ত্বেও বিয়ের বাজার করতে বেরিয়ে গেলেন সালমা বেগম। সাথে নিতে চাইলেন বান্ধবী মার্টিনাকেও। ছোট্ট পরিকল্পনা অনুসারে সালমা বেগম গন্ডোলা করে মার্টিনার বাসার সামনে গিয়ে মার্টিনাকে বাজারের উদ্দেশ্যে তুলে নিবেন। অতপর দুজনে গন্ডোলায় করে বিয়ের বাজার সারবেন। যার বিয়ে নিয়ে এত আয়োজন, সেই সাবিহাকেই এখনও অবধি বিয়ের কথা জানাতে পারেননি সালমা বেগম। গতকাল আফসার সাহেবের প্রস্থান মাত্রই সালমা বেগম সাবিহার রুমে ছুটে গিয়েছিলেন, কিন্তু সাবিহা অতি দ্রুত ঘুমিয়ে পড়ায় তিনি নিজের কার্যে সফল হতে পারেননি। এমনকি আজ সকালেও একই ঘটনার সম্মুখীন হয়েছেন সালমা বেগম। গ্রুপ অ্যাসাইনমেন্ট থাকায় সাবিহা দ্রুততার সহিতই বাড়ি হতে বেরিয়ে পড়ে, ফলে রাতের ন্যায় সকালেও কিছু বলতে পারেননি তিনি। ব্যস্তপূর্ণ রাস্তার পার্শ্বদিক দিয়ে বেয়ে চলছে ছোট ছোট খাল। সে খালেই বয়ে বেড়াচ্ছে এক একটি গন্ডোলা। দুজন যাত্রী নিয়ে সালমা বেগম সহ ছোট একটি গন্ডোলা বয়ে চলছে। চিরচেনা বিল ধরে গন্ডোলাটি এগিয়ে যেতে যেতে অচেনা একটি মোড়ে ঘুরলে সালমা বেগম খানিক শঙ্কিত হলেন। গন্ডোলা চালককে জিজ্ঞেস করলেন এ পথ দিয়ে আসার কারণ। গন্ডোলা চালকটি মৃদু হেসে জবাব দিল, ওই রুট দিয়ে আসতে অনেক সময় লাগবে বলেই এ রুট দিয়ে আসা। চালকের কথা শুনে সালমা বেগম আর প্রত্যুত্তর করলেন না।
চুপচাপ বসে রইলেন। তার উদাস চাহনি বয়ে বেড়াচ্ছে ব্যস্ততম সড়কের ব্যস্ততম মানুষগুলোর মাঝে। কিছুক্ষণের মাঝেই ব্যস্ততম রাস্তা পেরিয়ে অপেক্ষাকৃত কম জনবহুলতম জায়গায় চলে এলো গন্ডোলাটি। সালমা বেগমের দৃষ্টি তখনও ভেনিসের রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। অকস্মাৎভাবে এমনই উদ্দেশ্যহীন দৃষ্টিজোড়ায় আটকে গেল অনাকাঙ্ক্ষিত একটি দৃশ্য, যে দৃশ্যে সালমা বেগমের সরল দৃষ্টিজোড়া মুহূর্তে তীক্ষ্ণ হয়ে এল। তিনি একটি ছেলে ও মেয়েকে ঘনিষ্ঠভাবে একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখলেন। সাধারণভাবে চলমান প্রতিটি মানুষ এই দৃশ্যে সন্দেহজনক কিছু না খুঁজে পেলেও সালমা বেগম অতি সন্দেহজনক কিছু খুঁজে পেলেন। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির পার্শ্বরূপ দেখে মুহূর্তেই ছেলেটিকে আদিলের সাথে তুলনা করে ফেললেন তিনি। গন্ডোলা এগিয়ে যেতে যেতে সালমা বেগম ছেলেটির সম্পূর্ণ চেহারা দেখলেন এবং ভীষণ অবাকও হলেন, কারণ ছেলেটি অবিকল আদিলের মতো, অর্থাৎ ছেলেটি আদিল। কিন্তু এ শুনশান সড়কের রেস্টুরেন্টে এত ঘনিষ্ঠভাবে কোনো মেয়েকে জড়িয়ে ধরে আছে সে, এই ভেবে সালমা বেগম বিস্মিত হলেন। তার এই প্রতিক্রিয়া বহিঃপ্রকাশ হতে হতে গন্ডোলাটি সে রাস্তা পেরিয়ে চলে এল। তার নজর হতে ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল সেই দৃশ্যটি। এরূপ পরিস্থিতিতে তিনি নিমিষের জন্য কিছু চিন্তা করলেন। অতঃপর অকস্মাৎ গন্ডোলা চালককে গন্ডোলা থামিয়ে দিতে বললেন। সালমা বেগমের এই আকস্মিক ব্যবহারে গন্ডোলা চালক খানিক চমকালেন, কিন্তু কালবিলম্ব বাদে তিনি গন্ডোলা থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে এলেন সেখান থেকে। অতঃপর অতি দ্রুততার সহিত পা ফেলে এক প্রকার দৌড়িয়ে রেস্টুরেন্ট হতে নিকট দূরত্বে দাঁড়িয়ে পড়লেন তিনি। আদিল তখন মেয়েটিকে ছেড়ে দিয়ে রাগত স্বরে কিছু বলছে। সালমা বেগম নিকট দূরত্বে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছেন। আদিল কি অচেনা একটি মেয়ের সাথে দেখে তার মনে জেগে ওঠা সন্দেহমূলক প্রশ্নগুলোর জবাব চাইতে তিনি এগিয়ে যেতে লাগলেন আদিলের দিকে। কিন্তু ততক্ষণে আদিল মেয়েটির হাত ধরে দুরন্ত গতিতে বিপরীত রাস্তায় ছুট দিল। আদিলের অকস্মাৎ পদক্ষেপে সালমা বেগম খানিক বিচলিত হয়ে পড়লেন, কিন্তু কোনরূপ চিন্তাভাবনা ব্যতীত তিনি ছুটে চললেন আদিল ও অচেনা সেই মেয়েটির পিছু পিছু। এদিকে আদিল ও মেয়েটির এ সম্পূর্ণ কর্মকাণ্ড লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ করছিল রাগিবের অধীনে থাকা গোপন এক সহচর কার্লো। আদিল সেই রেস্টুরেন্ট হতে প্রস্থান করতেই কার্লোও তার পিছু পিছু লুকিয়ে এল। আদিল মেয়েটিকে নিয়ে পথ বদল করতে না করতেই কার্লোর ফোনে রাগিবের ফোন এল। সে কল রিসিভ করতেই ওপর পাশ হতে রাগিব জিজ্ঞেস করল, কাজ কদ্দূর কার্লো? কার্লো তীক্ষ্ণ নজরে আদিল ও সালমা বেগমের পানে চেয়ে বলল, সাকসেসের দিকে স্যার। স্যার, আমার মনে হয় আমরা এই প্ল্যানিংয়ে অবশ্যই সাকসেস হব। ওপাশতে রাগিব মৃদু শব্দে হাসল, গমগম কণ্ঠে বলল, ইয়েস কার্লো, তবে সাকসেস না হলে সেক্ষেত্রে কি করতে হবে তা তো জানা আছে তোমার, রাইট? ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না। খট করে কল কেটে অফিসের সুইবেল চেয়ারে হেলান দিয়ে বসল। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে হাওয়ায় উড়িয়ে উড়িয়ে বলতে লাগল, মিস্টার আদিল সাহেব, আপনি আমার পথে না আসলে আমার কাজটা আরও দ্রুত হয়ে যেত, কিন্তু এসে যখন পড়েছেন তখন কি আর করার, পথের কাঁটাতে সরাতেই হবে, তাই না? রিডিং রুমে পিনপতন নীরবতা বিরাজ করছে। পরিবেশ থমথমে হয়ে আছে। আফসার সাহেব বসে আছেন কাঠের অলঙ্কৃত পুরনো ধাঁচের সেই চেয়ারটিতে। কনুইতে ভর দিয়ে থুতনি ঠেকিয়ে সালমা বেগমের দিকে চেয়ে আছেন তিনি, দৃষ্টি কঠিন ও দৃঢ়। সালমা বেগম জবাবের আশায় পুনরায় জিজ্ঞেস করলেন, কি হল, জবাব দিন। আফসার সাহেব প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন, অতঃপর বললেন, তুমি আদিলের ব্যাপারে যা বলছো তা আমার জানা নেই। সালমা বেগম আশ্চর্যান্বিত হলেন, কণ্ঠে আকাশসম বিস্ময় প্রকাশ করে বললেন, জানা নেই মানে? আপনি আদিলের সাথে পুতুলের বিয়ে দেবেন, কিন্তু আদিলের সম্পর্কে কিছু না জেনেই বিয়ে দেবেন? সালমা বেগমের উচ্চ এবং তীক্ষ্ণ কণ্ঠ আফসার সাহেবের কানে এসে বাড়ি খেল। তিনি যথেষ্ট বিরক্তি প্রকাশ করে শান্ত কণ্ঠে বললেন, আস্তে কথা বলো, তোমার কণ্ঠে এত জোরে কথা শুনতে ভালো লাগে না, সবসময় ধীরে কথা বলবে। প্যানিক হয়ে উঠো কেন? সালমা বেগম শান্ত হলেন না, বরং আফসার সাহেবের এহেন গাছাড়া ভাব ও শান্ত প্রকৃতির রূপ দেখে তিনি ক্রোধান্বিত হয়ে পড়লেন। মেয়ের বিপদাপন্ন ভবিষ্যতে আঁচ করতে পেরে স্বামীর অবাধ্য হয়ে উঠলেন তিনি। ক্রোধিত স্বরে উচ্চস্বরে বললেন, প্যানিক হওয়ার মতোই পরিস্থিতি এটা। আপনি মেয়ের বিয়ে ঠিক করেছেন, ভালো কথা,
কিন্তু তাই বলে কি আপনি একবারও আদিলের সম্পর্কে খোঁজখবর নিবেন না? যাই হোক, আমি আদিলের সম্পর্কে যা জানার জেনে গিয়েছি। এখন এই বিয়ে আমি হতে দেব না। সালমা বেগমের উচ্চস্বরের কথায় আফসার সাহেব ভীষণ ক্রোধিত হয়ে উঠলেন। এতক্ষণ যাবৎ যে শান্ত মন মানসিকতা নিয়ে তিনি বসেছিলেন তা আর ধরে রাখতে পারলেন না। প্রচণ্ড ক্রোধে কপালের রগ দৃষ্টিগোচর হল। দৃষ্টি অসম্ভব কঠোর হয়ে এল। তিনি চেয়ার ছেড়ে উঠে গিয়ে সালমা বেগমের সম্মুখ পানে দাঁড়ালেন। দাঁতে দাঁত চেপে রাগত স্বরে বললেন, বাজে বকো না। কি ভেবে বিয়ে ভাঙার কথা বললে তুমি? তোমার এ কথার কোনো সত্যতা আছে? আদিল যে সত্যিই বিবাহিত তার গ্যারান্টি কি? হতেও তো পারে মেয়েটা ওর গার্লফ্রেন্ড। তবে তুমি যাই বলো না কেন, এ বিয়ে ভাঙা সম্ভব না। আফসার সাহেবের নিকট হতে আবিলের এহেন পক্ষপাতিত্বমূলক কথা শুনে সালমা বেগম যেন আকাশ থেকে পড়লেন। তিনি এই ভেবে অবাক হলেন, আদিলের সম্পর্কে সত্য জানার পরও তার স্বামী কি করে আদিলের পক্ষ নেয়, যেখানে তার মেয়ের পক্ষ নিয়ে তৎক্ষণাৎ বিয়ে ভেঙে দেওয়ার কথা ছিল। আজ যেন নতুন করে স্বামীর লুক্কায়িত এক রূপের সাথে পরিচিত হলেন সালমা বেগম। তিনি আফসার সাহেবের কথায় পিছপা হলেন না, বরং দৃঢ় প্রত্যয়ের সাথে বললেন, বেশ, আমিও দেখে নেব আপনি আমার পুতুলের বিয়ে কিভাবে ওই ছেলের সাথে দেন। যে ছেলে বিয়ের আগেই এমন ধোঁকাবাজি করেছে, আমাদের কাছ থেকে নিজের সম্পর্কের কথা লুকিয়েছে, সে আর যাই হোক ভালো মানুষ না। এমন মেয়ের সাথে আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। আবার আমার মেয়েও তো আদিলকে পছন্দ। রাগিবের সম্পর্কে কথা বলতে প্রস্তুতি নিতে নিতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেললেন আফসার সাহেব। প্রচণ্ড ক্রোধে নিজেকে সামলাতে না পেরে অকস্মাৎ সালমা বেগমের গলা টিপে ধরলেন। স্বামীর এহেন কার্যে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন সালমা বেগম। নিমিষের জন্য হতভম্ব দৃষ্টিতে আফসার সাহেবের পানে চেয়ে থাকতে থাকতেই তিনি গলায় প্রচণ্ড চাপ অনুভব করলেন। শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে এল। নিঃশ্বাস নিতে হাঁসফোঁস করতে লাগলেন তিনি। গলা হতে আফসার সাহেবের হাত সরিয়ে দিতে তীব্র প্রচেষ্টা চালালেন তিনি। কিন্তু আফসার সাহেবের ক্রোধের সামনে তিনি যেন ক্ষুদ্র কোনো বস্তুতে পরিণত হলেন। আফসার সাহেব সালমা বেগমের গলা চাপ দিয়ে ধরে দাঁতে দাঁত পিষে ক্রোধিত কণ্ঠে বললেন, আমার কাজের পথে কাটা হয়ে আসবে কেউ, এটা আমার সহ্য হয় না। আদিলের সাথে আমার মেয়ের বিয়ে হবে মনে হবেই, অ্যাট এনি কস্ট। খবরদার, আমাকে বাধা দিতে আসবে না। তোমাকে যতটুকু করতে বলা হয়েছে ততটুকুই করবে। বাড়াবাড়ি কিছু করলেই ভয়ঙ্কর একটা পরিণাম ভোগ করবে তুমি। এই বলে আফসার সাহেব সালমা বেগমকে ছেড়ে দিলেন। সালমা বেগম দুহাত গলায় রেখে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন। এতক্ষণ শ্বাসনালী অবরুদ্ধ হয়ে থাকার পর মুক্তি পেয়ে এ মুহূর্তে বড় বড় প্রশ্বাস নিলেন তিনি। সাথে সাথে বেশ কয়েকবার কাশিও দিলেন। আজ বহু বছর পর স্বামীর সেই লুক্কায়িত রূপের সম্মুখীন হলেন সালমা বেগম। হতভম্ব সালমা বেগম কিছু বলতে যাবেন, কিন্তু এর পূর্বেই দরজায় টোকা পড়ার শব্দে তিনি থমকে গেলেন। আফসার সাহেব হলেন সতর্ক। দরজার ওপাশে সাবিহা দাঁড়িয়ে আছে। উদ্বিগ্ন কণ্ঠে ডেকে চলছে বাবা মাকে। তার কণ্ঠস্বর শুনে আফসার সাহেব আরও সতর্ক হলেন। ইশারায় সালমা বেগমকে বললেন এ ব্যাপারে নীরব থাকতে। অসহায় সালমা বেগম ঠিক তাই করতে রাজিও হলেন। আফসার সাহেব গিয়ে দরজা খুলতেই হুড়হুড় করে রুমে প্রবেশ করল সাবিহা ও সাবিত। দুজনের মুখশ্রীতে উদ্বিগ্নতার ছাপ। তারা আফসার সাহেবের রুমের খোলা জানালা দিয়ে ব্যাকইয়ার্ডে চিৎকার চেঁচামেচি শুনেছে। কিন্তু এই চিৎকার চেঁচামেচির বিষয়বস্তু স্পষ্টরূপে তাদের কান অবধি পৌঁছয়নি। এ কারণেই একছুটে উপরে চলে এসেছে তারা। রুমে পৌঁছনো মাত্রই সাবিহা জিজ্ঞেস করল, আব্বু, তোমরা ঝগড়া করছিলে কেন? আফসার সাহেব আর চোখে সোফায় বসে থাকা সালমা বেগমের দিকে চেয়ে বললেন, ঝগড়া না, জাস্ট একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই না সালবা? সালমা বেগম ঠোঁট চেপে আগত কান্না আটকিয়ে রেখে মাথা ঝাঁকালেন। অর্থাৎ আফসার সাহেব সত্য বলছেন। আফসার সাহেব সাবিহাকে বললেন, তোরা একটু বাইরে যা তো, তোদের আম্মুর সাথে কিছু কথা আছে। সাবিত আফসার সাহেবের কথার পিঠে কথা বলতে উদ্যত হল, কিন্তু আফসার সাহেব তৎক্ষণাৎ বললেন, নো মোর ওয়ার্ড সাবিত, যেতে বলেছি মানে যাবি। বাবার আদেশ মান্য করে বাধ্য ছেলেমেয়ের ন্যায় রুম হতে বেরিয়ে এলো সাবিহা ও সাবিত। সাবিত বেরিয়েই নিজের রুমে চলে গেল, কিন্তু সাবিহা সেখানেই ঠাই দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্কে ঘুরপাক খেল নিজের বাবা মায়ের পরিস্থিতিসমূহ। সাথে এসে জড়ো হল বেশ কখানা প্রশ্ন, যার উত্তর তার জানা নেই, এবং সে চাইলেও হয়তো সেসবের উত্তর বের করতে পারবে না। সালমা বেগম ও সাবিহার মাঝে বিরাজ করছে বিরাট ভীতিকর এক অনুভূতি। এ ধরনের মহা বিপজ্জনক এবং দুঃসাহসিক কাজ তারা আগে করেননি। বাড়ি থেকে পালিয়ে এসেছে তারা, সেটাও আবার সকলের অগোচরে। আর কারণও বা কি? বিয়ের জন্য তারা সকলের দৃষ্টি ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। এ যেন এক অবিশ্বাস্যকর শ্বাসরুদ্ধকর ঘটনা। এ ঘটনার সূত্রপাত ঘটে গতকাল রাতে।
গতকাল রাতে খাবার খেয়ে যখন সকলে ঘুমিয়ে পড়ে তখন সালমা বেগম সাবিহাকে ডেকে নিয়ে গেস্ট হাউসে রাগিবের কাছে যায়। তখন আদিল সম্পর্কে সবটা খুলে বলেন দুজনকে, তবে আফসার সাহেব সম্পর্কিত ঘটনাটি বাদে। তখনই সালমা বেগম সাবিহাকে অনেকটা ইশারার মাধ্যমে রাগিবের মনের কথা জানিয়ে দেয় এবং রাগিবের কাছে সাবিহার বিয়ের প্রস্তাব দিয়ে বসে। রাগিব প্রথম পর্যায়ে কিঞ্চিত বিস্মিত হওয়ার ভান করলেও পরে ঠিকই রাজি হয়ে যায়। কিন্তু সাবিহা মায়ের কথার বিস্মিত ভাবটা তখনও কাটিয়ে উঠতে পারেনি। পরবর্তীতে সালমা বেগম ও রাগিব কিছু কথা বুঝিয়ে বললে সে বিয়েতে রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার কাছে আর উপায় ছিল না। দুজনে বিয়েতে রাজি হতেই সালমা বেগম পালিয়ে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসেন। এটি তিনি রাগিবের নিকট আসার পূর্বেই ভেবে রেখেছিল, কারণ এটি ব্যতীত আফসার সাহেবের ঘৃণ্য কবল থেকে মেয়েকে বাঁচানোর আর কোনো পথ খুঁজে পাননি তিনি। এদিকে সালমা বেগমের এহেন প্রস্তাবে ভীষণ অবাক হয়েছিল সাবিহা ও রাগিব। রাগিব কখনো ভেবে উঠতে পারেনি যে সালমা বেগম হেন দুঃসাহসিক একটি কাজের প্রস্তাব দিয়ে বসবে। পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে থাকায় শাশুড়ির প্রস্তাবে রাজিও হয়ে যায় রাগিব। ব্যাস, তখন থেকে কাজী সাহেবের ঘরে আসা অবধি সবকিছুই নিজ পরিকল্পনায় সম্পন্ন করেছে রাগিব। মাঝে মাঝে লোক দেখানোর খাতিরে সালমা বেগমের নিকট হতে কিছু সাহায্যও নিয়েছে সে, যেন সালমা বেগম তাকে সন্দেহ না করে বসে। সালমা বেগম, সাবিহা ও রাগিব এ মুহূর্তে ভ্যানিসের মূল শহর হতে কিছুটা দূরে অবস্থিত একটি মুসলিম ঘরে অবস্থান করছে। আজ আদিল ও সাবিহার বিয়ে হওয়ার কথা, কিন্তু ভাগ্যের পরিক্রমায় আজ সাবিহা রাগিবের হবু স্ত্রী হতে চলেছে। আদিল ও সাবিহার বিয়ের সম্পূর্ণ কাজ আদিলের বাসায় অনুষ্ঠিত হবে, ফলে রাগিব, সাবিহা ও সালমা বেগমের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বেশ সহজতর ছিল। আফসার সাহেব, সাবিত ও সামাদ আগেই বেরিয়ে যায়। পথিমধ্যে সামাদ ড্রাইভারকে ফোন করে বলে সাবিহা বিয়ের জন্য তৈরি হয়ে নিলেই সালমা বেগম, সাবিহা ও রাগিবকে নিয়ে আদিলের বাড়িতে চলে আসতে। সেই সুযোগে ড্রাইভারের চোখে ধুলো মিশিয়ে তিনজনে রাগিবের ঠিক করা একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আধ ঘণ্টার পথ পাড়ি দিয়ে তারা এসে পৌঁছায় কাজী সাহেবের বাড়িতে। কাজী সাহেব বেশ ধীর স্থিরতার সহিত কাজীর রেজিস্ট্রি খাতা নিয়ে চেয়ারে বসেন। এই ধীর স্থির গতির কাজ দেখে রাগিব মনে মনে ভীষণ বিরক্ত হয়, কিন্তু সালমা বেগম ও সাবিহা দুশ্চিন্তায় অস্থিরতার সহিত বসে থাকে। কাজী সাহেবের হেন ধীর গতি দেখে সালমা বেগম আর না পেরে অস্থির ও আতঙ্কিত হয়ে বলে উঠলেন, তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলুন কাজী সাহেব, দেরি করবেন না। সালমা বেগমের আতঙ্কিত কণ্ঠে শুনে কিঞ্চিত বিস্মিত হলেন কাজী সাহেব। সালমা বেগমের কথার মর্মোদ্ধার করতে পারলেন না তিনি। ফলস্বরূপ রাগিবের দিকে চাইলেন তিনি। ইতালীয় ভাষায় জিজ্ঞেস করলেন, এই আধবয়সী মহিলাটা এভাবে কি বলতে চাইছে? হুটোপুটিপূর্ণ পরিবেশে কাজী সাহেবের এমন শান্ত রূপ দেখে রাগিব ভীষণ বিরক্ত হল। এত খুঁজে খুঁজে এই ভ্যানিস শহরে একটা কাজী পেয়েছে সে, কিন্তু কাজী সাহেবের এহেন আচরণে মনে হচ্ছে নিতান্তই বোকাশোকা গোছের সে। রাগিব ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। অতঃপর কাজী সাহেবকে সালমা বেগমের কথাগুলো অনুবাদ করে শোনাল। তা শুনে কাজী সাহেব মৃদু হেসে ইতালীয় ভাষায় বললেন, অবশ্যই অবশ্যই, ছেলে মেয়েকে বসতে বলুন। সালমা বেগম সাবিহাকে চেয়ারে বসালেন। তার দেখা দেখি রাগিবও বসে পড়ল। পরিস্থিতির শিকার সাবিহা সিক্ত চাহিনিতে একবার কাজী সাহেবের দিকে তাকাল। অতঃপর এক পলক রাগিবের দিকে তাকিয়ে নিরংশ গলায় তার মাকে জিজ্ঞেস করল, আম্মু, আব্বুকে ছাড়া এই বিয়ে কি করে সম্ভব? সালমা বেগম উৎকণ্ঠিত গলায় মেয়েকে বুঝানোর চেষ্টায় বললেন, এই পরিস্থিতিতে তোর বাবাকে কিভাবে আশা করতে পারিস পুতুল? তাড়াতাড়ি কবুল বলে বিয়েটা সেরে ফেল। এই বলে সালমা বেগম রাগিবের দিকে আকুতিপূর্ণ চাহিনিতে চেয়ে বললেন, কাজী সাহেবকে দ্রুত কাজ করতে বলো বাবা, আমার খুব ভয় হচ্ছে। সালমা বেগমের কথার প্রত্যুত্তরস্বরূপ রাগিব আস্থাসম্পন্ন নজরে চাইল। রাগিবের কাছে খানিক আশ্রয়স্থল খুঁজে পেলেও স্বামীর কথা চিন্তা করে ভয়ে সংকুচিত হয়ে এলেন সালমা বেগম। তিনি জানেন না ভবিষ্যতে কি হবে, তবে তিনি এটা জানেন যে এই বিয়ে তার ভাগ্যে অশুভ কিছু বয়ে আনবে, যার ভাগিদারি হয়তো সাবিহাও হবে, এমনকি রাগিবও বাদ যাবে না। প্রচণ্ড মনে মনে দোয়া কালাম পড়তে লাগলেন সালমা বেগম। এদিকে কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করলেন। প্রচণ্ড ক্রোধে বড় বড় পা ফেলে রুমে পায়চারি করছেন আফসার সাহেব। সাবিহাকে বিয়ের আসরে না দেখে তার মস্তিষ্কের রক্ত গরম হয়ে উঠেছিল। বিয়ের আসরে আদিলের বাবার কাছে ভীষণ অপমানিত হয়েছিলেন তিনি। সাবিহা ও আদিলের বিয়ের মূল উদ্দেশ্য ছিল বিজনেস ইনভেস্টমেন্ট। আফসার সাহেবের ব্যবসা মাঝ নদীতে ডুবন্ত নৌকার ন্যায় ডুবন্ত পর্যায়ে ছিল। তখনই দূতের ন্যায় আদিলের বাবা প্রস্তাব দিয়ে বসে, সাবিহা ও আদিলের বিয়ে হলে তিনি আফসার সাহেবের ব্যবসায় বড় মাপের ইনভেস্টমেন্ট করবেন।
ব্যবসা বাঁচানোর লোভে আফসার সাহেব চিন্তাভাবনা ছাড়া রাজিও হয়ে যান, কিন্তু আজ সাবিহা ও আদিলের বিয়ের কার্য সম্পন্ন না হওয়ায় আদিলের বাবা ইনভেস্টমেন্ট করতে অস্বীকৃতি জানিয়ে বসে। তীব্র অপমানে অপমানিত হয়ে আফসার সাহেবও দ্বিতীয় কিছু বলে উঠতে পারেননি। এই মুহূর্তে তিনি চওড়া মেজাজ নিয়ে নিশ্চুপভাবে পায়চারি করছেন। তার এ পরিস্থিতি দেখে নির্বাক সামাদ এ পর্যায়ে বলে উঠল, খালু, নিজেকে সামাদের কথা সম্পূর্ণ শেষ হতে না দিয়েই আফসার সাহেব এক প্রকার হুঙ্কার ছেড়ে বললেন, সামাদ, যেভাবে পারিস ওই তিনটাকে খুঁজে আন। আমার চোখের সামনে ওদের দেখতে চাই। আমার সব প্ল্যানিং ভেস্তে দিয়ে কোথায় গেল ওরা? আফসার সাহেবের এহেন কথা শুনে সামাদ ভীত হল। সে এগিয়ে আফসার সাহেবকে শান্ত করাতে বলল, খালু শান্ত হন, এত হাইপার মেজাজ নিয়ে কোনো কাজ করতে যাবেন না। আফসার সাহেব পুনরায় সিংহের ন্যায় হুঙ্কার ছাড়লেন। দাঁতে দাঁত চেপে বললেন, ওদের পক্ষ নিতে আসবি না সামাদ, না হলে তোকেও ওদের সাথে মেরে ফেলব। সামাদ প্রচণ্ড আশ্চর্যান্বিত হল। কণ্ঠে আকাশসম বিস্ময় প্রকাশ করে বলল, এসব কি বলছেন খালু? ঠিক বলছি, সবার আগে ওই রাস্কেলকে খুন করব। শালা আমার বাড়িতে থেকে আমার মেয়েকে নিয়েই পালিয়ে গেল। প্লিজ শান্ত হন খালু, রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে বসবেন না। ওরা আসুক, সব শুনুন, তারপর সিদ্ধান্ত নিন। আফসার সাহেব কিছু বললেন না, উপরন্তু রাগে ফুঁসতে লাগলেন। 15 মিনিটের মাথায় বাড়িতে প্রবেশ করল সালমা বেগম, সাবিহা ও রাগিব। সাবিহার পরনে শুভ্র রঙের একটি গাউন ও রাগিবের পরনে সাদা শার্ট, কালো কোট ও প্যান্ট। এখানে বিয়েতে প্রত্যেকে এই পোশাকে সজ্জিত হয় বলেই রাগিব সাবিহা নবদম্পতিও এই পোশাকে সজ্জিত হয়েছে। আফসার সাহেব ও সামাদ রিডিং রুমে বসে আছে। সালমা বেগম তা আজ করতে পেরে তুমুল সাহস সঞ্চয় করে রাগিব ও সাবিহাকে নিয়ে রিডিং রুমে উপস্থিত হলেন। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে সামাদ ও আফসার সাহেব একত্রে পিঠ ঘুরিয়ে তাকালেন। রাগিব ও সাবিহাকে বিয়ের পোশাকে হাতে হাত রাখা দেখে দুজনে ভীষণ বিস্মিত হল। তবে আফসার সাহেব বিস্মিত কম, ক্রোধিত বেশি হলেন। রাগিব ও সাবিহার একে অপরের হাতে হাত রাখা দেখে আফসার সাহেবের মূল ঘটনা বোধগম্য হতে বিলম্ব হল না। তিনি রক্তপূর্ণ চোখের রাগিব ও সাবিহার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইলেন। তন্মধ্যে সালমা বেগম শুকনো একটা ঢোক গিলে অন্তঃস্থলে সাহস সঞ্চারিত করে এক নিঃশ্বাসে বললেন, রাগিব ও সাবিহার বিয়ে হয়ে গিয়েছে। এই বলে তিনি সজোরে চোখের কপাট রুদ্ধ করে নিলেন। এ মুহূর্তে আর আফসার সাহেবের সম্মুখীন হওয়ার সাহস তার মাঝে নেই। এদিকে বাবার এই নির্বাক ক্রোধিত রূপ দেখে সাবিহা ভয়ে অসাড় হয়ে এল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে এল। কিন্তু রাগিব, সে একেবারে নির্ভীক মনোভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তার মাঝে ভয়ের লেশমাত্র উপস্থিত নেই। ভয়ঙ্কর এ পরিস্থিতিতেও সে ফুরফুরে মেজাজ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে সকল প্রকার যুদ্ধের জন্য প্রস্তুত। অপেক্ষা শুধু তার প্রিয় শ্বশুর আব্বার। আফসার সাহেব নির্বাক রইলেন, কিন্তু তার চোখে ক্রোধের অনল যেন দাউ দাউ করে জ্বলতে লাগল। তারই শান্তশিষ্ট রূপ দেখে সামাদ কিঞ্চিত ঘাবড়ে গেল, কারণ আফসার সাহেবের এই রূপ মানে সে জানে এটি ঝড় আসার পূর্ব মুহূর্তের সংকেত। ফলে আফসার সাহেবের আগাম কিছু কার্যের কথা চিন্তা করে সামাদ মনে মনে প্রতিরক্ষার অঙ্ক কষতে লাগল। তার এই কার্যের মাঝে অকস্মাৎ আফসার সাহেব টেবিলের উপরে রাখা পিস্তল নিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন রাগিবের দিকে এবং সহসা রাগিবের কপালের দিকে পিস্তল ঠেকিয়ে ধরলেন। মুহূর্তে ট্রিগারে আঙুল রেখে রাগিবের কপালের সাথে দৃঢ়ভাবে পিস্তল ঠেকালেন তিনি। ক্রোধের অনলে চিবিয়ে চিবিয়ে রাগিবের উদ্দেশ্যে বললেন, আজ আমার হাতেই তোকে মরতে হবে রাস্কেল। এই পিস্তলের সবকটা গুলি তোর মাথায় ভরে তবেই দম নিব আমি। আফসার সাহেবের হাতে পিস্তল দেখে ভীষণ ঘাবড়ে গেল সাবিহা। তার চাহনিতে স্পষ্ট ভীতির ছাপ। সে আফসার সাহেবের পানে চেয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, এটা কি করছো আব্বু, মাথা ঠান্ডা করো। আফসার সাহেব পূর্বের ন্যায় সাবিহার উদ্দেশ্য বলল, তুই একটা কথাও বলবি না পুতুল। তোর সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া এত বড় কাজ করার? এত সাহস কোথা থেকে আসে তোর? সাবিহার নির্বাক। আফসার সাহেবের এ ভয়ঙ্কর রূপের সম্মুখীন সে পূর্বে কখনো হয়নি। এতটা হিংস্রতাপূর্ণ রূপ দেখে সে যার পরনাই ভীত। বাবারই কর্মকাণ্ডে সে এতটাই হতভাগ হয়ে আছে যে রাগিবকে রক্ষার্থে কোনো পদক্ষেপ নিতে পারছে না সে। এদিকে সালমা বেগম চোখ মেলেই এহেন দৃশ্যের সম্মুখীন হয়ে ক্ষণিকের জন্য অসাড় হয়ে রইলেন। অতঃপর খানিক বাদে নিজের মাঝে সাহস সঞ্চারিত করে আফসার সাহেবকে প্রতিহত করে এগিয়ে গেলেন। ততক্ষণে সামাদও এগিয়ে এসেছে।
আফসার সাহেবের এ ধরনের হিংস্র রূপের সাথে যেহেতু সে পূর্ব পরিচিত, সেহেতু সে সহজেই আফসার সাহেবের সম্মুখীন হওয়ার সাহস রাখে। সে সূত্র ধরেই সে এগিয়ে এসে আফসার সাহেবের ডান হাত ধরে বাম দিকে সরিয়ে বলল, অবুঝের মতো কাজ করতে যাবেন না খালু। আফসার সাহেব সামাদের নিষেধাজ্ঞা মানলেন না, বরং পুনরায় রাগিবকে গান পয়েন্টে রাখলেন। এদিকে সাবিহা ও সালমা বেগম এহেন পরিস্থিতিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আফসার সাহেবকে ঠিক কী বলে থামানো সম্ভব, সে প্রক্রিয়া তাদের মস্তিষ্কে কাজ করল না। আফসার সাহেব রাগিবকে গান পয়েন্টে রেখে বললেন, তোকে আমি ভালো ভেবেছিলাম রাগিব, কিন্তু তুই আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে বসবি তা কল্পনাও করিনি। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না, নীরস চাহনিতে চেয়ে রইল আফসার সাহেবের নেত্র বরাবর। তার এ নির্ভীক রূপ দেখে আফসার সাহেব কিঞ্চিত বিস্মিত হলেন, জিজ্ঞেস করলেন, কি ভয় করছে না তোর? তুই জানিস এ পিস্তলের পাওয়ার কত? রাগিব এবারও জবাবে কিছু বলল না। আফসার সাহেব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। অদ্ভুত, রাগিব এমন সংকটময় পরিস্থিতিতেও কিভাবে শান্ত ও নিরাতঙ্ক আছে তা ভেবে কুল পাচ্ছেন না আফসার সাহেব। এই ভাবনার তোড়ে তিনি অন্যমনস্ক হয়ে এলেন। ফলস্বরূপ তার হাতের বাঁধন কিঞ্চিত শিথিল হয়ে এল। এরই সুযোগে সামাদ আফসার সাহেবের হাত হতে চট করে পিস্তল নিয়ে নিল। তৎক্ষণাৎ আফসার সাহেব সচকিত দৃষ্টিতে সামাদের দিকে চাইলেন। তিনি কিছু বলতে যাবেন, কিন্তু এর পূর্বেই সালমা বেগম বললেন, আপনি শান্ত হন দয়া করে। নিজ হাতে নিজের জামাইকে মারবেন নাকি? মেয়ের কথা তো একবার চিন্তা করুন। সামাদ সালমা বেগমের সাথে সম্মতি জানাল। বলল, হ্যাঁ খালু, খালা ঠিক বলেছে। আপনি ঠান্ডা হন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন চাইলেও কিছু করা সম্ভব না। রাগিবকে অপছন্দ করে থাকলেও সাবিহার জন্য এখন ওকে মেনে নিতে হবে। আফসার সাহেব কিছু বললেন না, ক্রোধিত চাহনিতে সামাদের দিকে একবার চাইলেন। অতঃপর চট করে ঘাড় ঘুরিয়ে রাগিবের দিকে চেয়ে শীতল কণ্ঠে হুমকিস্বরূপ বললেন, কাজটা ভালো করনি তুমি রাগিব, এর জন্য তোমাকে খুব পস্তাতে হবে রাগিব। এই বলে তিনি বড় বড় পা ফেলে রিডিং রুমের অভ্যন্তরে অবস্থিত ছোট আরেকটি রুমে চলে গেলেন। তিনি চলে যেতেই সালমা বেগম ও সাবিহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাগিব স্থির দেহভঙ্গি হতে কিছুটা নড়ে চড়ে পিছিয়ে এল। প্রলম্বিত একটা নিঃশ্বাস ছেড়ে চিন্তিত হওয়ার ভনিতা করে বলল, আমার মনে হয় না আঙ্কেল রাজি হবে। সালমা বেগম চিন্তিত তবে আশ্বস্তমূলক কণ্ঠে বললেন, হবে হবে, কতদিন আর এভাবে থাকবে? একসময় না একসময় ঠিকই রাজি হবে। তবে আমাদেরকে চেষ্টা চালাতে হবে, শুধু বসে থাকলে হবে না। পুতুলের বাবা পুতুলকে খুব ভালোবাসে। এখন রাগ হলেও পরে ঠিকই পুতুলের কথা চিন্তা করে রাজি হয়ে যাবে। প্রত্যুত্তরে রাগিব স্মিত হাসল। এদিকে সামাদ আফসার সাহেবের যাওয়ার পর থেকেই একাধারে রাগিবকে পর্যবেক্ষণ করছিল। রাগিব যে এত বড় একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। সে সন্দিহান চাহিনিতে রাগিবের দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। অতঃপর হাতির পিস্তলটা কোমরের পিছনে গুজে রাগিবকে জিজ্ঞেস করল। তাহলে এসব তোমার প্ল্যান ছিল? রাগিব অবুঝ হওয়ার ভান করে জিজ্ঞেস করল, কোন সব? এই তো বিয়ের, মানে সাবিহাকে পালিয়ে নিয়ে বিয়ে করার। এই বলে সে কিঞ্চিত কুঞ্চিত নেত্রযুগল দ্বারা রাগিবের দিকে চেয়ে রইল। রাগিব তার প্রশ্নের জবাবে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই সাবিহার চট করে বলে উঠল, রাগিবের না, প্ল্যানটা আম্মুর ছিল সামাদ ভাই। সাবিহার এহেন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সামাদ। হীন আশ্চর্যান্বিত খবর শুনে সে যেন আকাশ হতে পড়ল। সে কিছুতেই নিজের কানকে বিশ্বাস করাতে পারল না এটা তার খালার পরিকল্পনা ছিল। তার বিস্ময়াভিভূত ভাবটি বেশ কিছুক্ষণ তার মুখশ্রীতে স্পষ্টরূপে দর্শন হল। এদিকে সামাদের হেন প্রতিক্রিয়া দেখে রাগিব লুকিয়ে লুকিয়ে হাসল, কিন্তু সালমা বেগম ভীষণ লজ্জায় পড়ে গেলেন। ফলস্বরূপ তিনি নত মস্তকে দাঁড়িয়ে রইলেন। কিয়ৎক্ষণ বাদে সামাদ কণ্ঠে আকাশসম বিস্ময়ত প্রকাশ করে বলল, এসব আপনার প্ল্যানিং ছিল খালা? সালমা বেগম সংকুচিত হলেন, অত্যন্ত নিম্ন কণ্ঠে বলল, হুম। সামাদের চক্ষুজোড়া যেন বিস্ময়ে চক্ষুকোটর যাওয়ার উপক্রম হল। সে সালমা বেগমের এই রূপ সম্পর্কে অনবহিত ছিল। সে চরম বিস্মিত কণ্ঠে বলল, সিরিয়াসলি খালা, এসব আপনার প্ল্যানিং ছিল? আই কান্ট বিলিভ ইট। আপনি খালুর বিপক্ষে গিয়ে কি করে পারলেন এটা করতে? সালমা বেগম এবার মাথা তুলে চাইলেন, খানিক সিক্ত কণ্ঠে বললেন, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই এটা করার সাহস পেয়েছি। আদিলের সম্পর্কে সবটা জানার পরও তো আমি ওর বিয়ে পুতুলের সাথে দিতে পারি না, তাই না? সালমা বেগমের শেষোক্ত কথাটি শুনে ভ্রুযুগল কুঞ্চিত করল সামাদ। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কি জেনেছেন আদিলের সম্পর্কে?
সে কথা পরে বলবো তোকে। তুই আপাতত তোর খালুকে রাজি করানোর চিন্তা কর। হ্যাঁ, কিছুক্ষণ যাক, খালু কিছুটা শান্ত হোক, তারপর নিয়ে কথা বলবো। এই বলে সে সাবিহার দিকে স্নেহাসিক্ত চাহি নিতে চাইল। সাবিহার মাথায় হাত রেখে স্মিত হেসে জিজ্ঞেস করল। তুই রাগিবকে পছন্দ করিস সাবিহা? সাবিহা মৃদু গতিতে মাথা দুলিয়ে সম্মতি দিল। সামাদ পুনরায় জিজ্ঞেস করল। বিয়েতে খুশি তো? হ্যাঁ সামাদ ভাই, কিন্তু আব্বু। খালুর কথা চিন্তা করিস না, খালুকে সামলানোর ও রাজি করানোর দায়িত্ব আমার। আমি সবকিছু করতে রাজি আছি, শুধু তুই খুশি থাকলেই হবে। সাবিহা প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হাসল। সামাদ সাবিহাকে পেরিয়ে এগিয়ে রাগিবের সম্মুখে দাঁড়াল। কিয়ৎক্ষণ রাগিবের দিকে চেয়ে থেকে আচমকা হেসে বলল। আমি ভাবতে পারিনি শেষমেশ তুমিই আমার বোনজামাই হবে। সাবিহা যে তোমাকে পছন্দ করে এটা আগে জানলে আমি নিশ্চিত এই বিয়ে আটকানোর চেষ্টা করতাম। আঙ্কেলের যে চেহারা আজ দেখলাম, মনে হয় না তোমার কথা রাজি হতো। অনেক কাঠখড় পোড়াতে হতো হয়তো। তা তো হতোই, তবে সাবিহা তো খুশি হতো। বাই দ্য ওয়ে, তুমি সাবিহাকে পছন্দ করো তো? পছন্দ না করলে এত রিস্ক নিয়ে বিয়েটা করতাম না। ব্যাস, তাহলে আর চিন্তা কিসের। এবার রুমে গিয়ে রেস্ট নাও। আপাতত সাবিহার রুমে যাও, পরে সুযোগ সুবিধা মতো গেস্ট হাউস থেকে সব ট্রান্সফার করে সাবিহার রুমে চলে এসো। আপাতত সাবিহার রুমে উঠেছে, তবে খুব শীঘ্রই আমাদের জন্য আলাদা বাসা ভাড়া নেব। কজ ঘর জামাই হিসেবে থাকার প্ল্যান মোটেও করিনি আমি। এই বলে রাগিব হেসে উঠল। তার সাথে হেসে উঠল সামাদও। অতপর সালমা বেগম সাবিহা ও রাগিবকে নিয়ে সাবিহার রুমে পৌঁছে দিয়ে আসল। সারাদিনের দৌড়াদৌড়ির ধকল সামলে উঠতে না পেরে সাবিহা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। ফলস্বরূপ রুমে ঢুকে পোশাক বদলিয়ে সে ঘুমিয়ে পড়ে। রাগিবও পোশাক বদল করে শুয়ে পড়ে, তবে তার চোখে ঘুম আসে না। সে পরিকল্পনা করতে থাকে তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আফসার সাহেব। তন্মধ্যে একটি অচেনা নাম্বার থেকে কল এসে তাকে বলা হয় তার জন্য জরুরি পার্সেল এসেছে। আফসার সাহেব অফিসের জরুরি পার্সেল ভেবে নিশ্চিতে পার্সেল নিতে নিচে চলে আসে। দরজা খুলে ডেলিভারি ম্যানকে দেখে তার কাছ থেকে পার্সেল নিজ হাতে নেন তিনি। পার্সেলটি কে পাঠিয়েছে তা জানতে তিনি পুরো পার্সেল এদিক ওদিক ঘুরিয়ে দেখেন, কিন্তু চূড়ান্তভাবে তিনি প্রেরকের নাম ঠিকানা কিছুই খুঁজে পান না। এ সম্পর্কে ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করলে ডেলিভারি ম্যান জবাব দিতে ব্যর্থ হয়। এতে আফসার সাহেবের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। ডেলিভারি ম্যান চলে যেতেই তিনি অতি আগ্রহী হয়ে দরজায় দাঁড়িয়েই পার্সেলের মোড়ক খুলে ফেলেন। মোড়ক খুলতেই তিনি দেখেন কাগজের একটি বাক্স। এর ভেতরে কি আছে তা জানতে তিনি দ্রুতই কাগজের বাক্সের উপরাংশ এক প্রকার ছিঁড়েই ফেলেন। অতঃপর কাগজের বাক্সটি পুরোপুরি উন্মুক্ত করে তিনি আগ্রহী হয়ে ভেতরে চাইলেন। পার্সেলে আসা জিনিসটি দেখে বুঝে উঠতে তিনি কয়েক সেকেন্ড সময় নিলেন। অতঃপর পার্সেলের ভেতরে তিনি যা দেখলেন তার সম্মুখীন হওয়ার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। পার্সেলটি দেখে তার চেহারা পাংশুটে বর্ণ ধারণ করল, তার গলা শুকিয়ে যেতে লাগল। অকস্মা তেমন কিছু দেখতে পাবেন তা জন্য প্রস্তুত ছিলেন না। ভয়ে অসাড় হয়ে আসা পা দুটো নিয়ে পার্সেলসহ কোনোমতে ভেতরে ঢুকলেন আফসার সাহেব। এদিকে আফসার সাহেবের প্রতিটি পদক্ষেপ গেস্ট হাউস থেকে পর্যবেক্ষণ করছিল রাগিব। প্যান্টের দু পকেটে হাত রেখে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। তার ঠোঁটের কোণে প্রহেলিকার ন্যায় হাসি, চাহনিতে তৃপ্তির ছাপ। আফসার সাহেবের হেন পরিস্থিতি লক্ষ্য করে সে উদ্বেগহীনতার সহিত অভিলাষের সুরে বলল, লেটস বিগিন দ্য গেম ম্যান। এই বলে সে ঠোঁট বাঁকিয়ে হাসল। আফসার সাহেব পার্সেলটি নিয়ে রিডিং রুমের অভ্যন্তরে অবস্থিত ছোট রুমটিতে প্রবেশ করলেন। রুমটিতে প্রবেশাধিকার শুধু তারই আছে, তবে কালবিশেষে সামাদও সেই রুমে প্রবেশ করে। তবে সালমা বেগম, সাবিহা ও সাবিতের ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। অবশ্য তারা কেউ কোনোদিন আফসার সাহেবের গোপনীয়তায় ব্যাঘাত ঘটায়নি। আফসার সাহেব রুমে এসে দরজা আটকিয়ে দিলেন। তার মুখশ্রী যেন প্রায় রক্তশূন্য হয়ে গিয়েছে। ফ্যাকাশে উদ্বিগ্ন চেহারায় ধরপকড় হওয়ার ভয় স্পষ্ট। আফসার সাহেব পার্সেলটা টেবিলে ছুঁড়ে দিয়ে মুখ চেপে পাশের নরম সোফায় ধপ করে বসে পড়লেন। মস্তিষ্ক তীব্র উৎকণ্ঠায় ঝিমঝিম করতে লাগল। গলা ও ঠোঁট শুকিয়ে এলো। তিনি ছোট গোল টেবিল হতে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি পান করলেন। ভেজা জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন তিনি। অতঃপর দীর্ঘক্ষণ পার্সেলের দিকে একদৃষ্টিতে চেয়ে রইলেন তিনি। উৎকণ্ঠিত কণ্ঠে স্বগতুক্তি করে বললেন, এই পার্সেল পাঠালো কে? যেই পাঠিয়েছে সে নিশ্চয়ই আমার ব্যাপারে জানে, কিন্তু সে মানুষটা কে? আফসার সাহেব ভাবনার কেতাবে ডুব দিলেন, কিন্তু হাতড়ে হাতড়েও পার্সেল পাঠানো অজ্ঞাত ব্যক্তিটি সম্পর্কে ধারণা করতে পারলেন না তিনি। এরই মাঝে তার ফোন বাজখাই সুরে বেজে উঠল। অকস্মাৎ ফোনের শব্দে হতচকিত আফসার সাহেব দ্রুত কল উঠালেন। ফোনের ওপাশ থেকে তার অ্যাসিস্ট্যান্ট জরুরি মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিলেন তাকে।
আফসার সাহেব কোনো প্রকার জবাব না দিয়ে কল কেটে উঠে দাঁড়ালেন। ফোনটি পকেটে ঢুকিয়ে এগিয়ে গেলেন পার্সেলটির দিকে। পার্সেলটি নিয়ে টেবিলের ড্রয়ারে রেখে রুম হতে চলে গেলেন তিনি। মনে মনে ভাবলেন, অফিস হতে ফিরে পার্সেলটির একটা ব্যবস্থা করা যাবে। সকালের নাস্তার টেবিল রমরমা, বিভিন্ন পদের খাবার দিয়ে ডাইনিং টেবিল ভরপুর। অসংখ্য খাবার দেখে রাগিবের চক্ষু চড়াক গাছ। সে বৃহদাকার বিস্মিত নেত্রযুগল দ্বারা বিভিন্ন পদের খাবারের দিকে অপলক চেয়ে রইল। তারে বিস্ময়ের মাত্রা উপলব্ধি করতে পেরে সালমা বেগম ক্ষীণ শব্দে হেসে উঠে বললেন, এত অবাক হবার কি আছে রাগিব? রাগিবের বিস্ময় তখনও কাটেনি। সে বিস্মিত কণ্ঠে বলল, এত খাবার কেন আন্টি? এত খাবার কেন আন্টি? কে খাবে এসব? কেন তুমি? রাগিব আরেক দফা বিস্মিত হল, বলল, অসম্ভব আন্টি, এত খাবার খেলে আমি বেরোনোর মতো উড়ে যাব। এত খাবার রান্না করেছেন কেন? কেন আবার? তুমি এখন আমাদের জামাই, সেই হিসেবে তো খাবার দাবার রান্না করতেই হয়, তাই না? এটা হলো সকালের জামাই ভোজ, দুপুর আর রাতেরটা আছে। আন্টি, আপনি তো আমাকে খাইয়ে মেরে ফেলবেন দেখে। আমি এত পেটুক না, একটু কম করে রান্না করবেন প্লিজ। আর আজকে আমারও সাবিহার জন্য লাঞ্চের ডিনারের ব্যবস্থা করার দরকার নেই, আমরা বাইরে খাওয়া দাওয়া করব। আচ্ছা, ঠিক আছে। সালমা বেগম চেয়ার টেনে বসে পড়লেন। 2 মিনিটের মাঝে সাবিহা ও সাবেত ডাইনিংয়ে চলে এলো। তাদের প্রতিক্রিয়াও ঠিক রাগিবের মতো হল। এ নিয়ে কিছুক্ষণ হাসাহাসি শেষে নাস্তা খাওয়া শুরু করল। মন থেকে ডেটে যেতে চাইছে তো? টার্টলনেক সোয়েটারের উপর কালো ব্লেজার পরতে পরতে সাবিহাকে জিজ্ঞেস করল রাগিব। সাবিহা তখন ড্রেসিং টেবিলের সামনে অবিন্যস্ত চুলের গোছাকে রাবার ব্যান্ড দিয়ে বিন্যস্ত করতে ব্যস্ত। আয়নার মাধ্যমে রাগিবের পানে চাইল সে। অপলক চাহনিতে রাগিবের দিকে চেয়ে রইল। তারে দেখার তৃষ্ণা যেন মিটল না। ভাবতেও অবাক লাগে, আয়নায় ভেসে ওঠা প্রতিবিম্বের মানুষটি আজ তাঁর। অথচ গতকাল সকাল অবধিও সব কিছু অনিশ্চিত ছিল। প্রথম ভালোবাসাকে দীর্ঘস্থায়ী ও শেষ ভালোবাসা হিসেবে পাওয়ার সৌভাগ্যটা তার হবে কিনা সেটাও জানা ছিল না সাবিহার। তবে ভাগ্যের পরিক্রমায় রাগিব আজ থেকে বৈধভাবে তার। সাবিহার নিশ্চুপতা উপলব্ধি করে রাগিব পুনরায় একই প্রশ্ন করল। ঘোর কাটল সাবিহার। ক্ষীণ লাজুক প্রচ্ছন্ন হাসি দিয়ে বিনা দ্বিধায় সে বলল, অবশ্যই, ডাউট আছে? রাগিব স্মিত হাসল। ব্লেজারের স্লিভ ঠিক করতে করতে বলল, ছিল, কিন্তু তোমার কনফিডেন্টলি অ্যান্সার দেওয়া দেখে সেই ডাউট ক্লিয়ার হয়ে গেছে। সাবিহা প্রত্যুত্তরে মুচকি হাসল। অতঃপর চেয়ারের উপর থেকে উঠে ঘিয়ে রঙের লং জ্যাকেট গায়ে জড়িয়ে রাগিবের সামনে এসে দাঁড়াল। রাগিব সাবিহার হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। হিমশীতল পরিবেশেও এক উষ্ণ ছোঁয়া অনুভব করল সাবিহা। তার সর্বাঙ্গ অল্পবিস্তর কেঁপে উঠল। প্রথমবারের মতো রাগিবের স্পর্শে তার অন্তঃস্থলে তীব্র সুখানুভব হল। ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্তির হাসি। রাগিব আর চোখে তাকাল সাবিহার পানে। তার স্নিগ্ধময়ীর স্নিগ্ধ আবেশী হাসিতে বিগলিত হল রাগিব। তার হাতের মুঠো দৃঢ় হল। সাবিহা তা উপলব্ধি করতে পেরে ঠোঁট চেপে হেসে বলল, কি হলো, যাবেন না? রাগিবের আশাভঙ্গ হল। সে আশা করেছিল সাবিহা হয়তো ভীষণ লজ্জায় নুয়ে পড়বে, তার গোলগাল গাল দুটো ঈষৎ রক্তিমা ভাব ধারণ করবে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে সাবিহা ঠিক উল্টো কাজটা করল। বিয়ের পর রোম্যান্টিক ডেটে যাওয়ার প্রস্তাবে তৎক্ষণাৎই রাজি হল সে। ছোটবেলা হতে বিদেশি সংস্কৃতিতে গড়ে ওঠা সাবিহার মননে সকল বিষয়ে লজ্জাভাবটা তুলনামূলক কম। বাঙালি মেয়েরা যেখানে বিয়ের পর স্বামীর সাথে লাজুক কণ্ঠ ব্যতীত কথাই বলতে পারে না, সেখানে সাবিহা ব্যতিক্রম। সে এসব লাজুক মুহূর্তে সময় না দিয়ে রাগিবকে পুরোপুরি জেনে নিতে সময় দিতে চাইছে। রাগিবকে গভীরভাবে ভালোবাসতে চাইছে, যে ভালোবাসায় থাকবে না কোনো খাঁদ। ঈষৎ নীলাভ সবুজ টলমল পানির ওপর দিয়ে ধীর গতিতে বয়ে চলছে তাদের গণ্ডোলাটি। মাঝারি আকারের গণ্ডোলাটি বেশ কারুকার্যপূর্ণ। সম্মুখ প্রান্তে রয়েছে সোনালি রঙের ঘোড়ার একটি মূর্তি। গণ্ডোলার দুপাশে লাল ও সাদা রঙের গোলাপ দিয়ে সাজসজ্জায় পরিপূর্ণ। বসার জন্য রয়েছে দুটো চেয়ার। গণ্ডোলাটি মূলত দম্পতিদের জন্য, ফলে রাগিব ও সাবিহা বেশ আরাম আয়েসের সহিত বসতে পেরেছে। দুপাশে বিভিন্ন উচ্চতার দালানের মাঝ দিয়ে বয়ে চলা সরু খালের টলমলকৃত পানির ওপর দিয়ে বয়ে চলছে গণ্ডোলাটি। তাদের গণ্ডোলার আশেপাশে চলাচল করছে আরও গণ্ডোলা। কিছুদূর পরপর গণ্ডোলাটি ছোট আকৃতির কিছু ব্রিজ অতিক্রম করে চলছে। ব্রিজের এপাশের রাস্তা ও ওপাশের রাস্তার দূরত্ব নিতান্তই কম। দুপাশের রাস্তায় খালের ধার ঘেঁষে গড়ে উঠেছে ছোটখাটো কিছু স্থায়ী ও অস্থায়ী রেস্তোরাঁ।
কিছু কিছু কপোতকপতিরা সেখানে বসে গল্প করছে এবং কফি খাচ্ছে, তো কিছু কপোতকপতি লোকলজ্জার পরোয়া না করে খানিক অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছে। রাগিব ও সাবিহা একে অপরের হাত ধরে চলমান পরিবেশটি দারুণ উপভোগ করছে। আধ ঘণ্টার দীর্ঘ রোম্যান্টিক গন্ডোলা রাইড শেষে তারা হেঁটে হেঁটে সরু গলি পেরিয়ে একটি রেস্তোরাঁয় এসে বসল। লাঞ্চের জন্য অর্ডার করল পাস্তা আল তুন্ন ও রেড শ্রিম্প। লাঞ্চ শেষে ভেনিসের সরু গলি ধরে হাঁটল তারা। শেষ বিকেলে একটি জুয়েলারি দোকানে ঢুকে সাবিহার জন্য সূক্ষ্ম কারুকার্যে খচিত হার্ট শেপের একটি লকেট কিনে দিল রাগিব। অনুরাগের সহিত সাবিহার গলায় পরিয়ে দিল সেটি। অতঃপর তার স্নিগ্ধময়ী ললাটে এঁকে দিল আবেগে মোড়ানো আলতো একটি চুম্বন। রাগিবের নিবৃত ছোঁয়ায় আবেগী হয়ে উঠল সাবিহা। তার আঁখিজোড়া ঈষৎ সিক্ত হয়ে এলো। সে মৃদু হাসি দিয়ে নিচু কণ্ঠে বলল, থ্যাংক ইউ সো মাচ রাগিব। রাগিব প্রত্যুত্তর করল না। ঠোঁটের কোণে বিস্তৃত হাসি ঝুলিয়ে সাবিহাকে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে মধ্যরাত ছুঁই ছুঁই। রাগিব ও সাবিহা এখনও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়নি। দুজনের কারোরই মন চাইছে না এ দারুণ উপভোগ্য সময়গুলো ফেলে চার দেওয়ালের মাঝে বন্দী হতে। তারা চাইছে আজ রাতটা এ শহরের মাঝে বিচরণ কাটিয়ে দিতে, হিনহিনে শীতল হাওয়ার মাঝে বসে জ্যোৎস্না বিলাস করতে, একে অপরের হাতে হাত রেখে নিশ্চুপ সময়গুলো উপভোগ করতে। রাতের খাবার খেয়ে রেস্তোরাঁয় সময় কাটিয়ে সরু গলিগুলো দিয়ে হাঁটছে তারা। প্রায় জনমানব শূন্য গলি ও রাস্তাগুলো গভীর নীরবতায় ছেয়ে আছে। এই নীরবতার সাক্ষী হয়ে পথ পাড়ি দিচ্ছে নতুন ভালোবাসায় মোড়ানো এক দম্পতি। রাগিব ও সাবিহা বিনা বাক্য হেঁটে চলছে। কিছুদূর যেতেই রাগিবের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল তাদের ব্যতীতেও এ রাস্তায় এক লোক হাঁটছে। হাঁকছে বললে ভুল হবে, লোকটি তাদের পিছু নিয়েছে। রাগিব সতর্ক হল, সাবিহার হাতখানা শক্ত করে ধরল। অকস্মাৎ হাতের বাঁধন দৃঢ় হওয়ায় কিঞ্চিত অবাক হল সে। এ নিয়ে রাগিবকে প্রশ্ন করতে সে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে রাগিবের দিকে চাইল, কিন্তু রাগিব তাদের পিছু নেওয়া ব্যক্তিটিকে দেখতে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল। অমনি লোকটি অকস্মাৎ রাগিবের ওপর ঝাঁপিয়ে পড়ল। আপাদমস্তক কালো পোশাকে আচ্ছাদিত, মুখে মাস্ক পরিহিত আগন্তুকের অতর্কিত হামলায় ভারসাম্য হারিয়ে রাগিব মাটিতে লুটিয়ে পড়ল। অকস্মাৎ ভয়ঙ্কর এ ঘটনার সম্মুখীন হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল সাবিহা। সে স্তব্ধ দৃষ্টিতে রাগিব ও অজ্ঞাত লোকটির দিকে চেয়ে রইল। এদিকে রাগিব ঘটনার আকস্মিকতায় শূন্য মস্তিষ্কের হয়ে পড়ল। ফলে আত্মরক্ষার্থে লোকটির উপর ফিরতি আক্রমণ করে উঠতে পারল না সে। তার এ নিরাধার অবস্থার সুযোগ নিয়ে অজ্ঞাত লোকটি পুনরায় তার উপর হামলা চালাল। এ পর্যায়ে সে রাগিবের মুখে একটি ঘুষি দিয়ে তাকে দুর্বল করার প্রচেষ্টা চালাল। ঘটনার পুনরাবৃত্তি হতে দেখে রাগিব লোকটিকে নিজের উপর হতে সরিয়ে এক ধাক্কায় পাশে ফেলে দিল এবং নিজে কিছুটা পিছিয়ে গিয়ে উঠে দাঁড়াল। আগন্তুকও পূর্বের ন্যায় সর্বশক্তিতে উঠে গিয়ে পুনরায় রাগিবের উপর আক্রমণ চালাল। কিন্তু এ পর্যায়ে রাগিব সে আক্রমণ প্রতিহত করতে সক্ষম হল। সে আগন্তুকের হাত আটকে মুখ বরাবর একটি ঘুষি মারল। ফলে আগন্তুক কয়েক কদম পিছিয়ে ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ রাগিব তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, হু আর ইউ ম্যান? আগন্তুক জবাব দিল না, বরং ক্ষণেই কোমরের পাশ হতে পিস্তল বের করে রাগিবের উপর তাক করল। আকস্মিক এ ঘটনায় থতমত খেয়ে গেল রাগিব ও সাবিহা। তাদের কিছু বুঝে ওঠার পূর্বেই আগন্তুক ট্রিগার চেপে একটি গুলি চালাল, কিন্তু ভাগ্যের পরিক্রমায় গুলিটি রাগিবকে স্পর্শ করতে পারল না। আগন্তুকের নীরব আক্রমণে সাবিহা ও রাগিব ঠিক বুঝে উঠতে পারল সে কি চাইছে। চোর ডাকাত হলে নিশ্চয় এতক্ষণে টাকা চাইত কিংবা টাকা ছিনিয়ে নিয়ে চলে যেত, কিন্তু এ পর্যন্ত আগন্তুক ছিনতাইপূর্ণ কোনো কাজ করল না। অবাক হওয়ার বিষয় বটে। মুহূর্তেই আগন্তুক পুনরায় ট্রিগার চাপতে উদ্যত হল। তার এ চেষ্টা বিফল করতে রাগিব দৌড়ে আগন্তুকের দিকে এগিয়ে গেল, কিন্তু তার পৌঁছানোর পূর্বেই সাবিহা এগিয়ে এসে সর্বশক্তি দিয়ে আগন্তুকের কবজিতে পা দিয়ে আঘাত দিল। ফলে আগন্তুকের হাত হতে পিস্তল দূরে গিয়ে পড়ল। এরই সুযোগে রাগিব তার উপর ঝাঁপিয়ে পড়ল। আগন্তুককে দুটো ঘুষি দিতেই আগন্তুক থিরতি মারল রাগিবকে। এভাবে দুজনের মাঝে ধস্তাধস্তি চলল। ধস্তাধস্তির এক পর্যায়ে রাগিব আগন্তুকের মাস্ক খুলতে নিল, এটি দেখার জন্য যে লোকটি প্রকৃতপক্ষে কে। কিন্তু আগন্তুক রাগিবের সে প্রচেষ্টা বিফল করে দিল। তবে রাগিবও পুনরায় চেষ্টা চালাল এবং এ চেষ্টায় সে সফল হল। আগন্তুকের মাস্ক খুলে তার চেহারা দর্শন করতেই রাগিব আশ্চর্যান্বিত হল, কারণ আগন্তুক আর কেউ নয় বরং তার বহু পুরনো শত্রু আর্নল্ড। সে আর্নল্ডকে দেখে ভীষণ আশ্চর্য হল, কারণ তার কাছে থাকা তথ্যমতে আর্নল্ডের বেঁচে থাকা অসম্ভব। তাহলে আর্নল্ড বেঁচে আছে কি করে?
এ চিন্তা করে রাগিবের বিস্ময়াভাব যেন কাটছেই না। এদিকে আর্নল্ডের চেহারা রাগিবের সম্মুখে বহিঃপ্রকাশ হতেই সে মাস্ক দিয়ে নিজের চেহারা আবৃত করে ফেলল। অতঃপর রাগিবের নিকট হতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সে স্থান ত্যাগ করল। রাগিব তখনও মাটিতে বসে আছে। সে আর্নল্ডের বেঁচে ফেরার অঙ্ক কষতে ব্যস্ত। শেষ মুহূর্তে রাগিবকে এরূপ নিস্তেজ হতে দেখে খানিক অবাকই হল সাবিহা। সে কোণা থেকে এগিয়ে রাগিবের সম্মুখে গিয়ে দাঁড়াল। কণ্ঠে বিস্ময়ভাব প্রকাশ করে জিজ্ঞেস করল, শেষ সময়ে এসে এভাবে ছেড়ে দিলেন কেন লোকটাকে? রাগিব ফ্যালফ্যাল করে সাবিহার পানে চাইল। এখন সে সাবিহাকে কি জবাব দিবে তা ভাবতে লাগল। সাবিহা তার কাছে কোনো জবাব না পেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। জিজ্ঞেস করল, কি ভাবছেন এত? খানিক বাদে রাগিব জবাব দিল, কিছুই না, চলো বাড়ি ফিরে যাই। এখন জায়গাটা খুব রিস্কি লাগছে। এই বলে সে উঠে দাঁড়াল সাবিহাও। অতঃপর রাগিব সাবিহার হাত ধরে নীরবে হাঁটতে লাগল। রাগিবের মস্তিষ্কে চলছে নানা প্রশ্নের জোয়ার, যার সবটাই আর্নাল্ডকে ঘিরে। যেহেতু আর্নাল্ড জানে রাগিব সিসিলি ছেড়ে ভেনিসে অবস্থান করছে, সেহেতু সে এটাও জানে রাগিব সাবিহাকে বিয়ে করেছে। আর তার সাথে রাগিবের যে পর্যায়ের শত্রুতা আছে তাতে সে নিশ্চয়ই এবার বড় কোনো পরিকল্পনা নিয়ে ফিরে এসেছে। এতে কোনো সন্দেহ নেই আর্নাল্ড রাগিবের পাশাপাশি সাবিহার ক্ষতি করারও চেষ্টা করবে। রাগিব ভিতরে ভিতরে ভীষণ অস্থির হয়ে পড়ল। সাবিহাকে নিয়ে আকাশ পাতাল চিন্তাভাবনা তাকে আবিষ্ট করে ফেলল। ভেবে রাখল আজ বাড়িতে পৌঁছে সর্বপ্রথম অ্যান্ড্রুকে ফোন করে আর্নাল্ডের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানবে এবং বাড়ির আশেপাশে গুপ্ত লোকেদের দ্বারা নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। কিন্তু এতে আফসার সাহেবের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সাবিহার বিপদপূর্ণ এক ভবিষ্যতের ভাবনা রাগিবের মস্তিষ্কে আসতেই সে শিউরে উঠল। নিজের হাতের মুঠোয় সাবিহার হাত নিয়ে দৃঢ়ভাবে চেপে ধরল। তার দৃঢ় স্পর্শে কিঞ্চিত ব্যথা পেল সাবিহা। ক্ষণেই মুখ দিয়ে আহ শব্দ নির্গত করতেই রাগিব তটস্থ হল। তৎক্ষণাৎ তার হাত ছেড়ে দাঁড়িয়ে পড়ল রাগিব। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হচ্ছে সাবিহা? কিছু না, আপনি হাতটা একটু জোরে ধরায় ব্যথা পেয়েছিলাম, দ্যাটস ইট। রাগিব নিজের ভুল বুঝতে পারল। খানিক লজ্জিত হল। নিচু স্বরে বলল, সরি, বুঝতে পারিনি আসলে। রাগিবকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবিহা আশ্বস্ত করে বলল, বুঝতে পেরেছি, কিছুক্ষণ আগের ইনসিডেন্টটা নিয়ে চিন্তা করছেন তাই তো? এত চিন্তা করার কি আছে? আর আমার কিছু হবে না, কারণ আপনিই সবসময় আমার সাথেই আছেন। রাগিব দুর্বল চিত্তে হাসল। পুনরায় প্রিয় মানুষকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলেছে, তার ঢের বুঝতে পারছে রাগিব। সে কিয়ৎক্ষণ সাবিহার পানে চেয়ে রইল। হঠাৎ কি মনে করে বলল, এই ঘটনা সম্পর্কে তোমার বাবাকে কিছু বলো না সাবিহা। আঙ্কেল ভাবতে পারে হয়তো আমাকে বিয়ে করে তোমার বিপদ পেরেছে। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকুন, আব্বু এ নিয়ে কিছুই জানতে পারবে না। থ্যাঙ্কস সাবিহা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ করো। আপনি কি লোকটাকে চিনতেন? সাবিহার এমন সন্দেহজনক প্রশ্নে রাগিবের বুক ধক করে উঠল। ঠোঁটজোড়া শুকিয়ে এল। নিজেরই অস্থির চিত্ত সাবিহার দৃষ্টির অগোচরে রাখতে নিজেকে নিয়ন্ত্রণ করল সে। প্রশ্নটিকে হেসে উড়িয়ে দেবার ভঙ্গিতে বলল, হ্যাঁ করো। আর কিছু বলো না, আমি লোকটাকে চিনব কি করে? সাবিহার সন্দেহ পুরোপুরি দূর হল না। সে পুনরায় জিজ্ঞেস করল, তাহলে আপনি লোকটাকে যেতে কেন দিলেন? ইচ্ছে করে যেতে দিয়েছি নাকি? আমার পক্ষে আর হাত চালানো সম্ভব ছিল না। শরীর ছেড়ে দিয়েছিল, এর জন্য লোকটা ছাড়া পেয়ে গেল। আমার মধ্যে ফুল এনার্জি লোডেড থাকলে আমি ওই বদমাসটাকে ছাড়তাম নাকি? সাবিহা প্রত্যুত্তর করল না, মুচকি হাসল। তার চেহারার প্রতিক্রিয়া বলে দিল সে রাগিবকে আর সন্দেহ করছে না। তার হাসি দেখে স্বস্তি মিলল রাগিবের। চিন্তামুক্ত হল সে। সারাদিনের ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে দ্রুতই ঘুমিয়ে পড়ল সাবিহা। কিন্তু শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও রাগিবের আখি জোড়ায় ঘুম হানা দিল না। সে শুয়ে শুয়ে সাবিহার গভীর ঘুমের অপেক্ষা করল। আধ ঘণ্টা পেরুতেই সাবিহা দুনিয়া ভুলে গভীর ঘুমে মগ্ন হল। সে সুযোগে রাগিব চুপিসারে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। 5 দিনের বিজনেস ট্যুরে আফসার সাহেব ও সামাদ শহরের বাইরে অবস্থান করায় রাগিব নিশ্চিন্ত হয়ে অ্যান্ড্রুকে কল করল। অ্যান্ড্রু কল রিসিভ করতেই রাগিব গম্ভীর কণ্ঠে বলে উঠল, অ্যান্ড্রু, তুমি কি আর্নল্ডের ডেথের নিউজ সম্পর্কে শিওর? অকস্মাৎ রাগিবের ফোন। উপরন্তু তারে প্রশ্নে ভ্যাবাচাকা খেল অ্যান্ড্রু। আকাশ হতে পড়েছে এমন ভাব ধরে বলল, জি স্যার, আপনি হঠাৎ আর্নল্ডের সম্পর্কে জানতে চাইছেন কেন? যা প্রশ্ন করেছি তার জবাবটা আগে দাও অ্যান্ড্রু। তুমি কি ওর ডেথের ব্যাপারে শিওর? জি স্যার, একদম শিওর। কার অ্যাক্সিডেন্টেই আর্নল্ড মারা গিয়েছে। ওর সাথে বাকি যে দুজন ছিল তারাও মারা গিয়েছে। অত উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার পর বেঁচে থাকা ন্যূনতম চান্সটুকুও থাকে না স্যার। তাহলে আর্নল্ড বেঁচে গেল কি করে?
আমার সামনে বেরোলো কি করে? রাগিবের এহেন কথায় থতমত খেল অ্যান্ড্রু, বিস্মিত কণ্ঠে বলল, তা কি করে সম্ভব স্যার? আমরা গাড়িতে 3 জনেরই ডেড বডি দেখেছিলাম। আচ্ছা, এসব বাদ দাও। আর্নল্ড যেহেতু বেঁচে আছে, সেহেতু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাড়িতে সিকিউরিটি আরও কড়া করো, আর ভেনিসে পর্যাপ্ত সিকিউরিটি অ্যারেঞ্জ করো। তবে অ্যাট ফার্স্ট আর্নল্ডের পজিশন জানতে কয়েকজনকে কাজে পাঠাও। বাকিটা তুমি দেখে নাও, পারবে তো? জি স্যার, অবশ্যই পারব। আপনি নিশ্চিত থাকুন। আচ্ছা স্যার, অনেক স্যারকে কি এ ব্যাপারে জানাবো? হ্যাঁ, জানাও। ওকে অ্যালার্ট থাকতে বলো। ওকে স্যার। কল কেটে দিল রাগিব, তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। সাবিহাকে নিয়ে তার অন্তঃস্থলে নানা রূপ খারাপ চিন্তা উকি দিল। তার স্নিগ্ধময়ীকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলল। দৃঢ় চিত্তের রাগিব পরিণত হল দুর্বল চিত্তে। সব পরিস্থিতিতেই যে নিজেকে সর্বোচ্চ সামলে রাখতে সক্ষম, সেও প্রিয়জনকে হারানোর ভয় নিস্তব্ধ হয়ে পড়ল। সাবিহাকে ভার্সিটিতে নামিয়ে দিতে গিয়েছে রাগিব। 2 দিন বাদে আজ গেস্ট হাউস থেকে সাবিহার রুমে সব কিছু স্থানান্তর করতে ব্যস্ত ছিল রাগিব ও সাবিহা। এরই মাঝে ভার্সিটি যাওয়ার সময় হয়ে যাওয়ায় দুজনে বেরিয়ে পড়ে। এদিকে তাদের এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হাত বাড়ায় সালমা বেগম। রাগিবের অনুপস্থিতিতে তিনি রাগিবের অগোছালো জিনিসগুলো গুছিয়ে সাবিহার রুমে নিয়ে যেতে লাগলেন। তার সাথে কাজে নেমে পড়ল একজন সার্ভেন্টও। গোছগাছের এক পর্যায়ে ছোট্ট বুকশেলফ থেকে বইগুলো নামিয়ে কার্টনে ভরতে লাগলেন সালমা বেগম। বই নামানোর একদম শেষ পর্যায়ে 2টো বইয়ের মাঝে অপর একটি কাগজ জাতীয় কিছু আবিষ্কার করলেন তিনি। উপরের বইটি সরাতেই তার হাতে একটি প্রিন্টেড ছবি এলো। ছবিটিতে রাগিব ও প্রায় তারই বয়সের হাস্যোজ্জ্বল চেহারার একটি মেয়ে একে অপরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। রাগিবের পাশে অচেনা মেয়েটিকে দেখে তৎক্ষণাৎ সালমা বেগমের মাঝে সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠল। তার জানামতে রাগিবের কোনো ভাই বোন নেই। দেশে শুধু সে আর তার বাবা থাকত। তাহলে এই মেয়েটিকে? মেয়েটি কি রাগিবের? সালমা বেগম ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বুঝার চেষ্টা করলেন ছবির মেয়েটি ও রাগিবের মধ্যস্থ সম্পর্ক, কিন্তু ঠিক যেন বুঝে উঠতে পারলেন না তিনি। চিন্তার অতল সাগরে ডুবে রইলেন তিনি। অকস্মাৎ সার্ভেন্টের ডাকে খানিক চমকে উঠলেন তিনি। তৎক্ষণাৎ ছবিটি নিজের কাছে রেখে বইটি কার্টনে রাখলেন সালমা বেগম। সার্ভেন্টকে বললেন কার্টনটি নিয়ে যেতে। সার্ভেন্ট কার্টন নিয়ে চলে যেতেই সালমা বেগমের মুখশ্রীর রূপরেখা যেন বদলে গেল। দুচোখে সন্দেহের আভাস পাওয়া গেল। চিন্তাশক্তি তীক্ষ্ণ হয়ে এল। মস্তিষ্ক সতর্ক হল। এই ছবির রহস্য খুঁজে বের করতে তিনি রাগিবের রুমে তল্লাশি অভিযান শুরু করলেন, হয়তো আরও কিছু পাবার আশায়। কিন্তু 20 মিনিটের চিরুনি তল্লাশি শেষেও তিনি কিছুই পেলেন না। খানিক অবাক হলেন এতে। তবে এ নিয়ে মাথা না ঘামিয়ে তিনি মনে মনে পরিকল্পনা করলেন রাগিব ফিরে এলেই ছবির মেয়েটির সম্পর্কে সরাসরি জিজ্ঞেস করবে। কারণ এসব বিষয়ে কালবিলম্ব করার অর্থ মেয়ের ভবিষ্যৎ সংকটপূর্ণ মুহূর্তে ঠেলে দেওয়া। সালমা বেগম দৃঢ়চিত্তে সিদ্ধান্ত নিলেন। অতপর রুমের অন্য কাজে মনোযোগী হলেন। হেই সাবিহা, কেমন আছো? প্রায় 1 মাস পর সেই পরিচিত এবং বিরক্তিপূর্ণ কণ্ঠ শুনে শরীর জ্বলে উঠল সাবিহার। তার এই অপ্রসন্নতার কারণ যে কণ্ঠ, সে কণ্ঠের মালিকের নাম এনজো। সাবিহার সাথে একই ভার্সিটিতে পড়ে সে। পহেলা হতেই সাবিহার রূপে পাগল প্রায় এনজো সবসময় সাবিহাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে উন্মুখ হয়ে থাকে। কিন্তু সাবিহা বরাবরের মতোই এনজোকে উপেক্ষা করে চলে। কারণ এনজো কখনোই এক নারীতে স্থির থাকা ব্যক্তি নয়। প্রায় প্রতি রাতেই মেয়েদের সাথে রাত কাটিয়ে তাদেরকে গার্লফ্রেন্ড বানায়। একজনের সাথে কয়েক মাস কাটিয়ে নতুন করে অন্য মেয়ের পিছনে পড়ে সে। এসব কারণেই মূলত এনজোকে 2 চোখে দেখতে পারে না সাবিহা। আজ ক্লাস শেষ করে সে ও সোফিয়া ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখনই পিছন থেকে গলা উঁচিয়ে সাবিহাকে ডাকল এনজো। এনজোর এই সাধারণ প্রশ্নের কড়া জবাব দিতে সাবিহা পিছনে ফিরে এনজো নামক ছেলেটিকে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই এনজো তার সম্মুখে এসে দাঁড়াল। সাবিহার দিকে ডান হাত এগিয়ে দিয়ে ভদ্রতাসূচক সুরে বলল, দীর্ঘ 1 মাস পর তোমার দেখা পেলাম সাবিহা। কি যে শান্তি লাগছে বলে বুঝাতে পারবো না তোমাকে। সাবিহা চোখমুখ কুঞ্চিত করে ভীষণ বিরক্তির সহিত বলল, তোমার শান্তি আমার কাছে অশান্তি লাগে এনজো। এতদিনেও এটা বুঝতে পারোনি তুমি? এনজু সাবিহার প্রথমোক্ত কথাটি পুরোপুরি উপেক্ষা করে বলল। তুমি আমাকে এই 1 মাসে মিস করনি সাবিহা? সাবিহা জবাব দিল না, বরং গরম চোখে এনজোর দিকে চেয়ে রইল। তারে চাহনিতেই এনজো যেন ঘায়েল হল। সোফিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলল, সাবিহা যে তোমাকে অপছন্দ করে সেটা কি বুঝো না, নাকি বুঝতে চাও না এনজো? এনজো বাঁকা হাসল। তারে হাসি সাক্ষাৎ শয়তানের হাসির ন্যায় লাগল।
সে সাবিহার দিকে গভীর দৃষ্টিপাত করে বলল, বুঝতে চাই না আমি, শুধু ওকে পেতে চাই। এনজোর শেষোক্ত কথায় সাবিহার মেজাজ তিরিক্ষি হয়ে এলো। তবুও সে নিজেকে যথেষ্ট শান্ত রাখল। এনজোর মুখের ওপর কঠোরভাবে জবাব দিল। ইন ইউর ড্রিমস এনজো। এই বলে সে সোফিয়ার হাত ধরে ক্যান্টিনের দিকে পা বাড়াল। ওদিকে এনজো সাবিহার সুডৌল কোমর, নজর কাড়া উরুর দিকে বাজে দৃষ্টিপাত করল, যেন দু চোখ দিয়েই গিলে ফেলল সাবিহার মেদহীন মেয়েলি শরীরটা। সাবিহার রুমটা সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। রাগিবের বাড়ি ফেরার পূর্বেই গোছগাছের কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছানো মাত্রই রাগিব বিছানায় শুয়ে পড়ল। কল লিস্ট হতে অ্যান্ড্রুর নাম্বার বের করে কল করতে যাওয়ার পূর্ব মুহূর্তে রুমে সালমা বেগমের আগমন ঘটল। সালমা বেগম নক করে রুমে ঢুকতেই রাগিব বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। একগাল হেসে ভদ্রতাসূচক কণ্ঠে বলল, এত কষ্ট করে রুম গুছিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্টি। সালমা বেগম প্রত্যুত্তর করলেন না, বরং স্মিত হাস্যে রাগিবকে জিজ্ঞেস করলেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করব, একদম সত্য জবাব দিবে তো? সালমা বেগমের এহেন প্রশ্নে রাগিব কিছুটা নড়াচড়ে দাঁড়াল। ঠোঁট হতে সে হাসি উবে গেল। চেহারায় খানিকটা গম্ভীর ভাবেনে বলল, জি আন্টি, সত্য জবাব দেওয়ার মতো হলে অবশ্যই দেব। রাগিবের কথা মাটিতে পড়তে না পড়তেই সালমা বেগম সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলেন, না হলে মিথ্যে জবাব দিবে? তেমন কিছু না আন্টি, আপনি কি প্রশ্ন করতে চান করুন। সালমা বেগম তৎক্ষণাৎ হাতের ছবিটি রাগিবের দিকে ধরে বললেন, ছবিতে তোমার সাথে এ মেয়েটি কে রাগিব? সালমা বেগমের হাতে ছবিটি দেখে রাগিব যেন আকাশ থেকে পড়ল। ক্ষণেই সালমা বেগমের হাত হতে ছবিটি এক প্রকার ছিনিয়ে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল। আপনার কাছে ছবিটি এলো কি করে? সালমা বেগম রাগিবের সে প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। উল্টো তাকে প্রশ্ন করে বসলেন, এটা তোমার কে হয় রাগিব? তুমি আমার মেয়েকে ধোকা দিচ্ছ না তো? রাগিব চট করে চোখ তুলে চাইল, দৃঢ়চিত্তে বলল, এসব কি বলছেন আন্টি? আমি সাবিয়াকে ভালোবাসি, ওকে ধোকা দেওয়ার কথা কখনো চিন্তাই করিনি। তাহলে এ মেয়েটা কে? রাগিব কিয়ৎক্ষণ নিশ্চুপ রইল, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ছবির মেয়েটা আমার বোন রমেশা। সালমা বেগমের সন্দেহ দূর হল না। তিনি বললেন, আমার জানা মতে তোমার কোনো বোন নেই। দেশে শুধু তুমি আর তোমার বাবা থাকতে, তাহলেও তোমার বোন হলো কি করে? মিথ্যে বলছো না তো? রাগিব নিশ্চুপ রইল, কিছুটা পিছিয়ে বিছানায় বসে পড়ল। তার ভেতরটা আবেগী হয়ে উঠল, আখিজোড়া অশ্রুতে সিক্ত হয়ে এলো। তবে সালমা বেগমের সম্মুখে নিজের অশ্রুকে নিয়ন্ত্রণ করে বলল, মিথ্যে বলে আমার লাভ নেই আন্টি। যে মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে নেই, সে মানুষটির সম্পর্কে সবাইকে না জানানো বেটার বলে মনে হয় আমার। সালমা বেগম রাগিবের কথায় খানিক ধাক্কা খেলেন, বললেন, এর মানে রামিসা বেঁচে নেই? রাগিব পরিপূর্ণ চাহনিতে সালমা বেগমের পানে চাইল, বলল, না, আর ওর মৃত্যুর কারণ না জিজ্ঞেস করলে খুশি হব আন্টি। আর এই পর্যন্ত যা যা বললাম তার সবটাই সত্য। এই সত্য মানার মতো বিশ্বাস তো করতে পারেন আমাকে, তাই না? সালমা বেগম জবাব দিলেন না। রাগিবের নিকটে দাঁড়িয়ে সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। শোনালেন সান্ত্বনামূলক কিছু বাণী। রজনীর গভীরতা বেড়েছে, কমেছে পরিবেশের তাপমাত্রা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ চলছে ভেনিসে। যদিও শীতের প্রকোপ জানুয়ারির তুলনায় কম, তবে এই প্রকোপ বেড়ে যায় রাতে। রাতে যেন শীতল হাওয়ারা পুরো ভেনিস শহরকে জাপটে ধরে। এমনই এক হিমশীতল মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাবিহা। পরনে তার মোটা উলের সোয়েটার, হাতে এক মগ ধোয়া উঠা কফি। তবে কফির উষ্ণতা পূর্বের তুলনায় কমেছে, কারণ মগে আর আছে অর্ধেক কফি। সাবিহা কফিতে চুমুক দিতে দিতেই ব্যালকনিতে রাগিব এসে উপস্থিত হয়। রাগিব তার পাশে দাঁড়িয়ে বলল, একে একে কফি খেলে? সাবিহা মুচকি হেসে বলল, আপনি ফোনে কথা বলছিলেন বলে ডিস্টার্ব করিনি, তবে আপনি বললে আপনার জন্য আরেক মগ কফি বানিয়ে নিয়ে আসি। সাবিহার কথায় রাগিব বিস্তৃত হাসল। অতঃপর আচমকা সাবিহার হাত হতে কফির মগ নিয়ে বলল, ধনির এই কফিতে আমার চলবে। এই বলে সে কফির মগে চুমুক দিল। রাগিবের এ কাণ্ডে সাবিহা খানিক আশ্চর্যান্বিত হল, তবে মুহূর্তেই উষ্ণ ভালোবাসায় তার ঠোঁটের কোণে মিষ্টি হাসির উদয় হল। রাগিব কফি খেতে খেতে বলল, দারুণ কফি বানাতো তুমি। কাল সকালে আমাকে মাস্ট বি এক মগ কফি বানিয়ে দেবে। অবশ্যই, আই হ্যাভ নো প্রবলেম। তবে একদিন আপনার হাতের কফিও খাওয়াবেন আমায়। শেষ চুমুকে কফিটুকু শেষ করে ব্যালকনির ছোট্ট কাঠের টেবিলে কফির মগটা রাখল রাগিব। অতঃপর বিনা বাক্যে আচমকা সাবিহাকে পিছন হতে জাপটে ধরল। অকস্মাৎ রাগিবের ছোঁয়ায় কিঞ্চিত চমকে উঠল সাবিহা। ওদিকে রাগিব বলল,
তুমি চাইলে রোজই আমাকে কফি খাওয়াতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এখন থেকে তুমি বলে ডাকবে। এতদিনের ভদ্রতার খাতিরে অপরিচিত হর্ষপদে না হয় আপনি বলে ডেকেছে, কিন্তু এখন আর তোমার কণ্ঠে তুমি ডাক শুনতে চাই। ঠিক আছে, মানলাম শর্ত। এখন থেকে তুমি করেই বলবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই বলে রাগিব নীরবে দাঁড়িয়ে রইল। কথা বলল না সাবিহাও। কিয়ৎবাদে রাগিব সাবিহার কাঁধে থুতনি রাখল। তারে ছোঁয়ায় অল্প বিস্তর কেঁপে উঠল সাবিহা। ধীরে ধীরে গভীর হল রাগিবের স্পর্শ। তারে স্পর্শে আপাদ মস্তক কেঁপে উঠল সাবিহা। রাগিব লঘু কণ্ঠে ধীরে ধীরে বলল,